আজ আবৃত্তি বিষয়ে কয়েকটি কথা বলবো, তাই এসেছি, আবৃত্তি শোনাতে আসিনি। আবৃত্তির চর্চা আমি করি একেবারে শৈশব থেকে, শিখেছি অনেকের কাছে, এবং এতখানি জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু উপলব্ধি হয়েছে তার ছোট ছোট কয়েকটা কথা তার থেকে নিয়ে একটুখানি ভাগ করে নিতে চাই। যারা আবৃত্তি করতে চাইছো, যারা একেবারে নতুন পা রাখছো এই অঙ্গনে, তাদের জন্য ছোট ছোট কয়েকটি কথা আজ একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে যে সব শিল্প শিখতে হয়। যিনি গান বাজনা করছেন তাদেরকে সা থেকে সা বছরের পর বছর চর্চা করে তবে আসতে হয়। যিনি নৃত্য করছেন দিনের পর দিন তাকে চর্চা করতে হয়, তবে গিয়ে একটা শিল্প তৈরি হয়। চর্চা, যেটা আমি বলতে চাইছি যে চর্চা, তাহলে আবৃত্তিও তো একটি শিল্প। মানে এটা ভাবার তো কোনো কারণ নেই যে একটি কবিতা হাতে নিলাম, যেন তেন প্রকারেণ পড়ে দিলাম, আর সেটা আবৃত্তি হয়ে গেল। তাই কি হয় নাকি কখনো? নিশ্চয়ই হয় না। মানে আবৃত্তির ক্লাসে তুমি এলে, তোমাকে একটা কবিতা দেওয়া হলো, তোমাকে বলা হলো গলা তোলো, তুমি গলা তুললে, তোমাকে বলা হলো গলা নামাও, তুমি গলা নামালে, তোমাকে বলা হলো গলা কাঁপাও, তুমি গলা কাঁপালে। এভাবে আবৃত্তি হয় না। হ্যাঁ, আবৃত্তি বোধের শিল্প, কোনো সন্দেহ নেই। কিন্তু ধরা যাক ধরা যাক একটা দুপুর বেলার ছবি, নিঃসঙ্গ দুপুর, তুমি একা বাড়িতে বসে আছো, কেউ নেই বাড়ির লোকজন, তুমি একা, আকাশে মেঘ করেছে, এরকম একটা নিঃসঙ্গ মেঘলা দুপুর, তার যে ছবি। আবার ধরো একটা বসন্তের ঝলমলে দিন, তার ছবি। আবার ধরো একটা কর্মক্লান্ত দিনের শেষের ছবি, বা ধরো একটা ভোরবেলা দিনের শুরু হচ্ছে, তার ছবি। এই যে অজস্র ছবি, মানে উদাহরণ দিয়ে তো শেষ করা যাবে না। তা এই সবগুলো ছবি তুমি ধরো দেখতে পেলে যে ছবিটা এরকম, তুমি উপলব্ধি করলে যে ছবিটা এই, বা এই ছবিগুলোর অ্যাসোসিয়েশন আমাদের প্রত্যেকের, তার তার মতো করে আমরা অ্যাসোসিয়েশন তৈরি করি। তো অ্যাসোসিয়েশন হলো, তুমি উপলব্ধি করলে, সবই বুঝলাম, কিন্তু কিভাবে তুমি প্রকাশ করবে, সেই প্রকাশের শৈলীটা শেখা আছে তো। অর্থাৎ আমাদের স্বরের বিভিন্ন স্তর আছে, তার বিভিন্ন শেডস আছে, কালার আছে, রং আছে, এবং স্বাভাবিকভাবেই আছে। কিন্তু সেটা, তুমি যখন হাসছো যে স্বরে হাসছো, তুমি যখন কাঁদছো নিশ্চয়ই সেই স্বরে কাঁদছো না। তুমি যখন বিস্মিত হচ্ছ তার জন্য আলাদা স্বর। তুমি যখন প্রেমে জড়ো জড়ো তখন তার একরকম স্বর। তুমি যখন বিরহে বিষণ্ণ তখন তার একরকম স্বর। তাহলে, এবং এরকম হাজার একটা ব্যাপার, স্বাভাবিকভাবেই সেগুলো আমাদের গলাতে রয়ে গেছে। কিন্তু যখন আমরা শিল্পকর্ম করতে আসি তখন ওই স্বরগুলো আমরা বুঝি না যে কোন স্বরে বললে বা কবিতাটির উচ্চারণ হলে আমি ওই ছবিটা আঁকতে পারবো। এই এতগুলো কথা বললাম একটাই কারণে, যে স্বর চর্চার একটা বিরাট জায়গা রয়েছে। স্বর চর্চা ছাড়া তোমার স্বর কিন্তু তোমার নিয়ন্ত্রণে থাকবে না। সুতরাং আবৃত্তি তো করতেই হবে, কিন্তু আবৃত্তি করার আগে প্রাথমিক কিছু চর্চা, যে চর্চাগুলো তোমাকে সারা জীবন সহযোগিতা করবে। শুধু আবৃত্তি নয়, যিনি অভিনয় করছেন, একজন অভিনয় শিল্পী, তিনিও যদি স্বরের এই বিভিন্ন স্তরগুলো তার জানা থাকে, তাহলে আমরা এমন অভিনয়তে, এমন নাটকে, সিনেমাতে এমন সমস্ত সংলাপ শুনি যেগুলো কবিতার মতো সুন্দর। আসলে যে কোনো ভালো জিনিসকে আমরা কবিতার মতো বলি, তাই তো? তো তারও যদি এই চর্চাগুলো করা থাকে, তাহলে কিন্তু তার পক্ষে ওই সংলাপটা ফুলের মতো করে ফুটিয়ে তোলা সম্ভব। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাহলে সেই চর্চাগুলো কি?
সেটা একটা বিরাট অধ্যায়। হ্যাঁ, তবে অসম্ভব কিছু নয়। এবং সেই অধ্যায়গুলো যদি খুব যত্ন সহকারে চর্চা করে আসা যায়, স্বরের যে বিভিন্ন চর্চা, এবং একটা চর্চিত স্বরে যখন কেউ কথা বলেন, তখন দেখবে যে একটা কমেন্ট তৈরি হয়, লোকজন শোনেন, মন দিয়ে শোনেন। সুতরাং স্বর চর্চাটা কিন্তু প্রথম কাজ বলে আমি মনে করি। তুমি বোধে উত্তীর্ণ হলে, কিন্তু তুমি ছবি দেখতে পেলে, তোমার জীবনের সঙ্গে তুমি একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারলে, কিন্তু তোমার জানা নেই যে কোন স্বর প্রক্ষেপণে, স্বরের কোন জায়গাটা এইখানে সুন্দর করে লাগালে আমার এই ছবিটা নির্মাণ হতে পারে। তাই আজ এটুকু বলেই শেষ করব। আগামী দিনে হয়তো আরও ছোট ছোট করে একটুখানি বিভিন্ন যে স্বরের চর্চা, সেগুলো মানে তুমি বিভিন্ন ধরনের কবিতা আমরা আবৃত্তি করি, যে বীর রসের কবিতা, তখন আমাদের স্বরের উঁচু পর্দাগুলো কাজে লাগে। বা ধরো তুমি একটা এইগুলো আসলে অনেকগুলো বিষয় বলার আছে, একই দিনে বলে ফেললে তো মুশকিল। তো সেই চর্চাগুলো কিন্তু খুব জরুরি। সুতরাং তোমরা যারা নতুন, তোমরা যারা আবৃত্তি করতে চাইছো, আবৃত্তি ভালোবেসে করতে চাইছো, তোমাদেরকে প্রথমেই বলবো যে আবৃত্তি করে ফাটিয়ে দেওয়ার দরকার নেই, বরং কবিতা পাঠের অভ্যাসটা করো, স্বরের চর্চাগুলো করো। অনেকগুলো চর্চা আছে স্বরের, এবং সেই চর্চার মধ্যে দিয়ে যখন তুমি আসবে, তখন তুমি যখন বীর রসের কবিতা বলবে, সেটা চিৎকার মনে হবে না। তুমি দেখবে যে অনেক ক্ষেত্রে আমরা অনেকের কাছে এরকম শুনি যে তিনি উঁচুর দিকে গলা নিয়ে গেছেন, কিন্তু সেটা চিৎকার মনে হচ্ছে, স্বাভাবিক লাগছে না। শিল্পের প্রথম শর্তই হচ্ছে স্বাভাবিকতা। তো সেই স্বাভাবিক হতে হবে। তো তাই যাতে অনায়াসে তোমার স্বরটা উঁচুর দিকে যেতে পারে, নিচুর দিকে যেতে পারে, তুমি তোমার স্বরের কোমল স্বরগুলো চিনতে পারো, যুগ্ম স্বরগুলো বুঝতে পারো, যুগ্ম স্বরে চর্চা করতে পারো, হেড রেজিস্টার অর্থাৎ উঁচু থেকে আরও উঁচুর দিকে যেতে পারো, তারপরে অ্যাবডোমিনাল অর্থাৎ নিচু থেকে আরও নিচুর দিকে যেতে পারো। এই চর্চাগুলো অনেক, এই যে তুমি দেখবে যে আগে যে যাত্রা হতো, তখন তো এত সাউন্ড সিস্টেমের সুবিধা ছিল না, কিন্তু তারা এমনভাবে স্বর প্রক্ষেপণ করতেন যে ওই যাত্রার যে দ্বারা দর্শক, শেষ দর্শকটিও, শেষ শ্রোতাটিও তাদের সংলাপ শুনতে পেতেন। তার মানে কি, স্বর প্রক্ষেপণের সেই শৈলীটা ওই যাত্রা শিল্পী জানা ছিল, তাই অনায়াসে তিনি এমনভাবে ডেলিভারি করতেন যে তারা শুনতে পেত। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অধ্যায়, আমি প্রত্যেকটা বিষয় বলে ফেললাম, কিন্তু প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চর্চা আলাদা আলাদা। তাই তোমাদের যারা নতুন আসছো, প্রথমেই আর একটা কথা বলবো, কবিতা পড়ার অভ্যাস করো। মানে কেউ একজন একটা কবিতা বলেছেন, সেটা খুব জনপ্রিয় হয়েছে, সঙ্গে সঙ্গে একেবারে দৌড়ে গিয়ে ইউটিউবে খুঁজে সেই কবিতাটা, সেই অডিওটা শুনে কবিতাটা কপি করে তার মতো করেই একটা বলার চেষ্টা করো না। এটাতে না শিল্প হবে না। কেন হবে না? ধরো কেউ একজন একটি কবিতার আবৃত্তি যখন নির্মাণ করছেন, তিনি কিন্তু ওই কবিতাটির সঙ্গে একটা অ্যাসোসিয়েশন তৈরি করছেন। তুমি কিন্তু জানো না যে একটি শব্দের আগে তিনি পজ দিয়েছেন, একটি শব্দের উচ্চারণ তিনি যেভাবে করেছেন, কোনো একটা অ্যাসোসিয়েশন থেকে। আর্টের তো কোনো ফিক্সড ফর্ম হয় না, ফলে একটা কবিতা তাকে যেভাবে ভাবিয়েছে, তোমাকে সেভাবে নাও ভাবাতে পারে, এবং ভাবাবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। যে কারণে দেখবে যে রবীন্দ্রনাথের একই গান পাঁচজন শিল্পীর গলায় পাঁচ রকম লাগছে। কেন লাগছে? তার কারণ প্রত্যেকে তার তার জীবনের সুর এক, বাণী এক, তার সমস্ত কিছু এক, তবু কোথাও একটা আলাদা হয়ে যায়। এই অ্যাসোসিয়েশন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, তার সঙ্গে মেলাচ্ছি তো আমরা প্রতি মুহূর্তে, এবং আমাদেরও প্রতি মুহূর্তে বদল হচ্ছে। আজকের আমি, এই মুহূর্তের আমি, আর বিকেলের আমি, বা আগামীকালকের আমি, সব আমি তো এক নয়। এই প্রত্যেকটা আমি আলাদা আলাদা, কারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং অনেক কথা বলার আছে এই বিষয়গুলো নিয়ে। তাই কখনো কারোকে অনুকরণ করার চেষ্টা করো না, বরং ইন্সপিরেশন হোক যে উনি এত সুন্দর বলতে পারেন, এত পড়েন, তোমরাও খোঁজো না। এত এত কবিতা লেখা হচ্ছে, প্রচুর কবিতা লেখা হচ্ছে। সুতরাং কবিতা পড়ো, পড়ার অভ্যাস করো। তুমি দেখবে যে অনেক নতুন নতুন কবিতা পেয়ে গেছো, যেগুলো তোমাদের সাহায্য করবে। তো আমি ইতিমধ্যেই প্রায় 10 মিনিট বলে ফেলেছি।
এবং আগামী দিনে আরও ছোট ছোট করে কিছু কথা তোমাদেরকে বলার ইচ্ছে রইল। আবারও বলছি, একেবারে যারা নতুন, যারা ভাবছো যে আবৃত্তি শিল্পে তোমরা আসতে চাও, এই শিল্পটা তোমাদের ভালো লাগে, কবিতায় মরেছো, তা তোমাদের জন্য বলবো যে তোমরা আগে পড়ো, কাউকে কপি করো না, স্বর চর্চা করো, এবং স্বর চর্চার বিভিন্ন ধারা আছে, সেগুলো একটু একটু করে কিন্তু তোমাদের করতে হবে প্রথমে, মানে প্রথমেই আবৃত্তিকার কিন্তু হওয়া যাবে না। এবং আবৃত্তি করলে কি কি হয়, আবৃত্তিকার নাই বা হলাম, কিন্তু আবৃত্তি শিল্পটা একজন মানুষের জীবনে তার প্রভাব কতখানি, সেগুলো নিয়ে না হয় আবার একটা পর্ব তোমাদের জন্য করব। আজ অনেকক্ষণ কথা বললাম, ভালো থেকো সবাই, কেমন?